করুণা। ভূমিকা। গ্রামের মধ্যে অনুপ কুমারের ন্যায় ধনবান আর কেহই ছিল না। অতিথিশালা নির্মাণ, দেবালয় প্রতিষ্ঠা, পুষ্করিণী খনন প্রভৃতি নানা সৎকর্মে তিনি ধন ব্যয় করিতেন। তাহার সিন্দুকপূর্ণ টাকা ছিল, দেশ বিখ্যাত যশ ছিল ও রূপবতী কন্যা ছিল। সমস্ত যৌবনকাল ধন উপার্জন করিয়া অনুবৃদ্ধ বয়সে বিশ্রাম করিতেছিলেন। এখন কেবল তাহার একমাত্র ভাবনা ছিল যে কন্যার বিবাহ দিবেন কোথায়। সৎপাত্র পান নাই ও বৃদ্ধ বয়সের একমাত্র আশ্রয়স্থল কন্যাকে পরগৃহে পাঠাইতে ইচ্ছা নাই, তজ্জন্য আজ কাল করিয়া আর তাহার দুহিতার বিবাহ হইতেছে না। সঙ্গিনী অভাবে করুণার কিছুমাত্র কষ্ট হইত না। সে এমন কাল্পনিক ছিল, কল্পনার স্বপ্নে সে সমস্ত দিনরাত্রি এমন সুখে কাটাইয়া দিত যে মুহূর্ত মাত্র তাহাকে কষ্ট অনুভব করিতে হয় নাই। তাহার একটি পাখি ছিল, সেই পাখিটি হাতে করিয়া অন্তঃপুরের পুষ্করিণীর পাড়ে কল্পনার রাজ্য নির্মাণ করিত। কাঠবিড়ালির পশ্চাতে পশ্চাতে ছুটাছুটি করিয়া জলে ফুল ভাসাইয়া মাটির শিব গড়িয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া দিত। এক একটি গাছকে আপনার সঙ্গিনী ভগ্নী কন্যা বা পুত্র কল্পনা করিয়া তাহাদের সত্য সত্যই সেইরূপ যত্ন করিত। তাহাদিগকে খাবার আনিয়া দিত, মালা পরাইয়া দিত, নানা প্রকার আদর করিত এবং তাহাদের পাতা শুকাইলে ফুল ঝরিয়া পড়িলে অতিশয় ব্যথিত হইত। সন্ধ্যাবেলা পিতার নিকট যা কিছু গল্প শুনিত, বাগানী পাখিটিকে তাহাই শুনানো হইত। এইরূপে করুণা তাহার জীবনের প্রত্যুষকাল অতিশয় সুখে আরম্ভ করিয়াছিল। তাহার পিতা ও প্রতিবাসীরা মনে করিতেন যে চিরকালই বুঝি ইহার এইরূপে কাটিয়া যাইবে। কিছুদিন পরে করুণার একটি সঙ্গী মিলিল। অনুপের অনুগত কোনো একটি বৃদ্ধ ব্রাহ্মণ মরিবার সময় তাহার অনাথ পুত্র নরেন্দ্রকে অনুপ কুমারের হস্তে সঁপিয়া যান। নরেন্দ্র অনুপের বাটিতে থাকিয়া বিদ্যাভ্যাস করিত। পুত্রহীন অনুপ নরেন্দ্রকে অতিশয় স্নেহ করিতেন। নরেন্দ্রের মুখশ্রী বড় প্রীতিজনক ছিল না, কিন্তু সে কাহারও সহিত মিশিত না, খেলিত না ও কথা কহিত না বলিয়া ভালো মানুষ বলিয়া তাহার বড়ই সুখ্যাতি হইয়াছিল। পল্লীময় রাষ্ট্র হইয়াছিল যে নরেন্দ্রের মতো শান্তশিষ্ট সুবোধ বালক আর নাই, এবং পাড়ায় এমন বৃদ্ধ ছিল না যে তাহার বাড়ির ছেলেদের প্রত্যেক কাজেই নরেন্দ্রের উদাহরণ উত্থাপন না করিত। কিন্তু আমি তখনই বলিয়াছিলাম যে নরেন্দ্র, তুমি বড় ভালো ছেলে নও। কে জানে, নরেন্দ্রের মুখশ্রী আমার কোনো মতে ভালো লাগিত না। আসল কথা এই, অমন বাল্যবৃদ্ধ গম্ভীর সুবোধ শান্ত বালক আমার ভালো লাগে না। অনুপ কুমারের স্থাপিত পাঠশালায় রঘুনাথ সার্বভৌম নামে এক গুরু মহাশয় ছিলেন। তিনি নরেন্দ্রকে অপরিমিত ভালোবাসিতেন। নরেন্দ্রকে প্রায় আপনার বাড়িতে লইয়া যাইতেন এবং অনুপের নিকট তাহার যথেষ্ট প্রশংসা করিতেন। এই নরেন্দ্রই করুণার সঙ্গী। করুণা নরেন্দ্রের সহিত সেই পুষ্করিণীর পাড়ে গিয়া কাদার ঘর নির্মাণ করিত, ফুলের মালা গাঁথিত এবং পিতার কাছে যে সকল গল্প শুনিয়াছিল তাহাই নরেন্দ্রকে শুনাইত। কাল্পনিক বালিকার যত কল্পনা সব নরেন্দ্রের উপর ন্যস্ত হইল। করুণা নরেন্দ্রকে এত ভালোবাসিত যে কিছুক্ষণ তাহাকে না দেখিতে পাইলে ভালো থাকিত না। নরেন্দ্র পাঠশালে গেলে সে সেই পাখিটি হাতে করিয়া গৃহদ্বারে দাঁড়াইয়া অপেক্ষা করিত। দূর হইতে নরেন্দ্রকে দেখিলে
তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া সেই পুষ্করিণীর পাড়ে সেই নারকেল গাছের তলায় আসিত ও তাহার কল্পনা রচিত কত কি অদ্ভুত কথা শোনাইত। নরেন্দ্র ক্রমে কিছু বড় হইলে কলিকাতায় ইংরাজি বিদ্যালয়ে প্রেরিত হইল। কলিকাতার বাতাস লাগিয়া পল্লীগ্রামের বালকের কতকগুলি উৎকট রোগ জন্মিল। শুনিয়াছি স্কুলের বেতন ও পুস্তকাদি ক্রয় করিবার ব্যয় যাহা কিছু পাইত তাহাতে নরেন্দ্রর তামাকের খরচটা বেশ চলিত। প্রতি শনিবারে দেশে যাইবার নিয়ম আছে, কিন্তু নরেন্দ্র তাহার সঙ্গীদের মুখে শুনিল যে শনিবারে যদি কলিকাতা ছাড়িয়া যাওয়া হয় তবে গলায় দড়ি দিয়া মরাটাই বা কি মন্দ। বালক বাটিতে গিয়া অনুপকে বুঝাইয়া দিল যে সপ্তাহের মধ্যে 2 দিন বাড়িতে থাকিলে সে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবে না। অনুপ নরেন্দ্রের বিদ্যাভ্যাসে অনুরাগ দেখিয়া মনে মনে ঠিক দিয়া রাখিলেন যে বড় হইলে সে ডিপুটি ম্যাজিস্টর হইবে। তখন 2-1 মাস অন্তর নরেন্দ্র বাড়িতে আসিত, কিন্তু এ আর সে নরেন্দ্র নহে। পানের পিকে ওষ্ঠাধর প্লাবিত করিয়া, মাথায় চাদর বাঁধিয়া, 2 পার্শ্বে 2 সঙ্গীর গলা জড়াইয়া ধরিয়া কনস্টেবলদের ভীতিজনক যে নরেন্দ্র প্রদোষে কলিকাতার গলিতে গলিতে মারামারি খুঁজিয়া বেড়াইত, গাড়িতে ভদ্রলোক দেখিলে কদলীর অনুকরণে বৃদ্ধ অঙ্গুষ্ঠ প্রদর্শন করিত, নিরীহ পান্থ বেচারীদিগের দেহে ধূলি নিক্ষেপ করিয়া নির্দোষীর মতো আকাশের দিকে তাকাইয়া থাকিত, এ সে নরেন্দ্র নহে, অতি নিরীহ। আসিয়াই অনুপকে ঢিপ করিয়া প্রণাম করে, কোনো কথা জিজ্ঞাসা করিলে মৃদু স্বরে নত মুখে অতি দীনভাবে উত্তর দেয়, এবং যে পথে অনুপ সর্বদা যাতায়াত করেন সেইখানে একটি ওয়েবস্টার ডিকশনারি বা তৎসদৃশ অন্য কোনো দীর্ঘকায় পুস্তক খুলিয়া বসিয়া থাকে। নরেন্দ্র বহুদিনের পর বাড়ি আসিলে করুণা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিত। নরেন্দ্রকে ডাকিয়া লইয়া কত কি গল্প শুনাইত। বালিকা গল্প শুনাইতে যত উৎসুক, শুনিতে তত নহে। কাহারও কাছে কোনো নূতন কথা শুনিলেই যতক্ষণ না নরেন্দ্রকে শুনাইতে পাইত ততক্ষণ উহা তাহার নিকট বোঝা স্বরূপ হইয়া থাকিত। কিন্তু করুণার এইরূপ ছেলেমানুষিতে নরেন্দ্রের বড়ই হাসি পাইত। কখনো কখনো সে বিরক্ত হইয়া পলাইবার উদ্যোগ করিত। নরেন্দ্র সঙ্গীদের নিকটে করুণার প্রসঙ্গে নানাবিধ উপহাস করিত। নরেন্দ্র বাড়ি আসিলে পণ্ডিত মহাশয় সর্বাপেক্ষা অধিক ব্যগ্র হইয়া পড়েন। এমনকি সেদিন সন্ধ্যার সময়ও গৃহ হইতে নির্গত হইয়া বাঁশঝাড়ময় পল্লীপথ দিয়া রাম নাম জপিতে জপিতে নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন। নরেন্দ্রকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইয়া নানাবিধ কুশল সংবাদ লইতেন। এই পণ্ডিতের কথা শুনিয়া 2-1 সঙ্গী নরেন্দ্রকে তাহার টিকি কাটিতে পরামর্শ দিয়াছিল। এ বিষয় লইয়া গম্ভীরভাবে অনেক পরামর্শ ও অনেক ষড়যন্ত্র চলিয়াছিল, কিন্তু দেশে নরেন্দ্রের তেমন দোর্দণ্ড প্রতাপ ছিল না বলিয়া পণ্ডিত মহাশয়ের টিকিটি নির্বিঘ্নে ছিল। এইরূপে দেশে আদর ও বিদেশে আমোদ পাইয়া নরেন্দ্র বাড়িতে লাগিল। নরেন্দ্রের বাল্যকাল অতীত হইল। অনুপ এখন অতিশয় বৃদ্ধ, চক্ষে দেখিতে পান না, শয্যা হইতে উঠিতে পারেন না, এক মুহূর্ত করুণাকে কাছ ছাড়া করিতেন না। অনুপের জীবনের দিন ফুরাইয়া আসিয়াছে। তিনি নরেন্দ্রকে কলিকাতা হইতে ডাকাইয়া আনিয়াছেন। অন্তিমকালে নরেন্দ্র ও পণ্ডিত মহাশয়কে ডাকাইয়া তাহাদের হস্তে কন্যাকে সমর্পণ করিয়া গেলেন। অনুপের মৃত্যুর পর সার্বভৌম মহাশয় নিজে পৌরোহিত্য করিয়া নরেন্দ্রের সহিত করুণার বিবাহ দিলেন।
প্রথম পরিচ্ছেদ। আমি যাহা মনে করিয়াছিলাম তাহাই হইয়াছে। নরেন্দ্র যে কিরূপ লোক তাহা এতদিনে পাড়ার লোকেরা টের পাইল। আর হতভাগিনী করুণাকে যে কষ্ট পাইতে হইবে তাহা এতদিনে তাহারা বুঝিতে পারিল। কিন্তু পণ্ডিত মহাশয় দুয়ের কোনোটাই বুঝিলেন না। করুণা আজকাল কিছু মনের কষ্টে আছে। মনের উল্লাসে বিজন কাননে সে খেলা করিবে, বক্ষে করিয়া লইয়া পাখির সঙ্গে কত কি কথা কহিবে, কোলের উপর রাশি রাশি ফুল রাখিয়া পা দুটি ছড়াইয়া আপন মনে গুনগুন করিয়া গাইতে গাইতে মালা গাঁথিবে, যাহাকে ভালোবাসে তাহার মুখের পানে চাহিয়া চাহিয়া অস্ফুট আহ্লাদে বিয়োভল ও অস্ফুট ভাবে ভোর হইয়া যাইবে, সেই বালিকা বড় কষ্ট পাইয়াছে। তাহার মনের মতো কিছুই হয় না। অভাগিনী যে নরেন্দ্রকে এত ভালোবাসে, যাহাকে দেখিলে খেলা ভুলিয়া যায়, মালা ফেলিয়া দেয়, পাখি রাখিয়া দিয়া ছুটিয়া আসে, সে কেন করুণাকে দেখিলে যেন বিরক্ত হয়? করুণা হাসিতে হাসিতে ছুটিয়া গিয়া তাহাকে কি বলিতে আসে, সে কেন ভ্রু কুঞ্চিত করিয়া মুখ ভার করিয়া থাকে? করুণা তাহার কাছে বসিতে কত মিনতি করে, সে কেন কোনো ছল করিয়া চলিয়া যায়? নরেন্দ্র তাহার সহিত এমন নির্জীব ভাবে, এমন নীরস ভাবে কথাবার্তা কয়, সকল কথায় এমন বিরক্ত ভাবে উত্তর দেয়, সকল কাজে এমন প্রভু ভাবে আদেশ করে, যে বালিকার খেলা ঘুরিয়া যায় ও মালা গাঁথা সাঙ্গ হয় বুঝি। বালিকার আর বুঝি পাখির সহিত গান গাওয়া হইয়া ওঠে না। মূল কথাটা এই, নরেন্দ্র ও করুণার কখনোই বনিতে পারে না। দুইজনে দুই বিভিন্ন উপাদানে নির্মিত। নরেন্দ্র করুণার সেই ভালোবাসার কত কি অসংলগ্ন কথার মধ্যে কিছুই মিষ্টতা পাইত না। তাহার সেই প্রেমে মাখানো অতৃপ্ত স্থির দৃষ্টির মধ্যে ঢল ঢল লাবণ্য দেখিতে পাইত না। তাহার সেই উচ্ছ্বসিত নির্ঝরিণীর ন্যায় অধীর সৌন্দর্যের মিষ্টতা নরেন্দ্র কিছুই বুঝিত না। কিন্তু সরলা করুণা, সে অত কি বুঝিবে? সে ছেলেবেলা হইতেই নরেন্দ্রের গুণ ছাড়া দোষের কথা কিছুই শুনে নাই। কিন্তু করুণার এ কি দায় হইল? তাহার কেমন কিছুতেই আশ মিটে না। সে আশ মিটাইয়া নরেন্দ্রকে দেখিতে পায় না। সে আশ মিটাইয়া মনে সকল কথা নরেন্দ্রকে বলিতে পারে না। সে সকল কথাই বলে, অথচ মনে করে যেন কোনো কথাই বলা হইল না। একদিন নরেন্দ্রকে বেশ পরিবর্তন করিতে দেখিয়া করুণা জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? নরেন্দ্র কহিলেন, কলিকাতায়। করুণা, কলিকাতায় কেন যাইবে? নরেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া দেয়ালের দিকে মুখ ফিরাইয়া কহিল, কাজ না থাকিলে কখনো যাইতাম না। একটা বিড়াল শাবক ছুটিয়া গেল। করুণা তাহাকে ধরিতে গেল। অনেকক্ষণ ছুটাছুটি করিয়া ধরিতে পারিল না। অবশেষে ঘরে ছুটিয়া আসিয়া নরেন্দ্রের কাঁধে হাত রাখিয়া কহিল, আজ যদি তোমাকে কলিকাতায় যাইতে না দিই? নরেন্দ্র কাঁধ হইতে হাত ফেলিয়া দিয়া কহিল, সরো, দেখো দেখি, আর একটু হলেই ডিক্যান্টারটি ভাঙিয়া ফেলিতে আর কি। করুণা, দেখো, তুমি কলিকাতায় যাইও না। পণ্ডিত মহাশয় তোমাকে যাইতে দিতে নিষেধ করেন। নরেন্দ্র কিছুই উত্তর না দিয়া শীষ দিতে দিতে চুল আঁচড়াইতে লাগিলেন। করুণা ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল ও এক শিশি এসেন্স আনিয়া নরেন্দ্রের চাদরে খানিকটা ঢালিয়া দিল। নরেন্দ্র কলিকাতায় চলিয়া গেলেন। করুণা দুই একবার বারণ করিল, কিছু হাঁ হু না দিয়া লখনৌ ঠুংরি গাইতে গাইতে নরেন্দ্র প্রস্থান করিলেন। যতক্ষণ নরেন্দ্রকে দেখা যায় করুণা চাহিয়া রহিল।
নরেন্দ্র চলিয়া গেলে পর সে বালিশে মুখ লুকাইয়া কাঁদিল। কিয়ৎক্ষণ কাঁদিয়া মনের বেগ শান্ত হইতেই চোখের জল মুছিয়া ফেলিয়া পাখিটি হাতে করিয়া লইয়া অন্তঃপুরের বাগানে মালা গাঁথিতে বসিল। বালিকা স্বভাবত এমন প্রফুল্ল হৃদয় যে বিষাদ অধিকক্ষণ তাহার মনে তিষ্ঠিতে পারে না। হাসির লাবণ্যে তাহার বিশাল নেত্র দুটি এমন মগ্ন যে রোদনের সময়ও অশ্রু রেখা ভেদ করিয়া হাসির কিরণ জ্বলিতে থাকে। যাহা হোক, করুণা চপল ব্যবহারে পাড়ার মেয়ে মহলে বেহায়া বলিয়া তাহার বড়ই অখ্যাতি জন্মিয়াছিল। বুড়াধারী মেয়ের অতটা বাড়াবাড়ি তাহাদের ভালো লাগিত না। এ সকল নিন্দার কথা করুণা বাড়ির পুরাতন দাসী ভবির কাছে সব শুনিতে পাইত, কিন্তু তাহাতে তাহার আইল গেল কি? সে তেমনি ছুটাছুটি করিত, সে ভবির গলা ধরিয়া তেমনি করিয়াই হাসিত, সে পাখির কাছে মুখ নাড়িয়া তেমনি করিয়া গল্প করিত। কিন্তু এই প্রফুল্ল হৃদয় একবার যদি বিষাদের আঘাতে ভাঙিয়া যায়, এই হাস্যময় অজ্ঞান শিশুর মতো চিন্তাশূন্য সরল মুখশ্রী একবার যদি দুঃখের অন্ধকারে মলিন হইয়া যায়, তবে বোধ হয় বালিকা আহত লতাটির ন্যায় জন্মের মতো ম্রিয়মাণ ও অবসন্ন হইয়া পড়ে। বর্ষার সলিল সেকে বসন্তের বায়ুবিজনে আর বোধ হয় সে মাথা তুলিতে পারে না। নরেন্দ্র অনুপের যে অর্থ পাইয়াছিলেন, তাহাতে পল্লীগ্রামে বেশ সুখে স্বচ্ছন্দে থাকিতে পারিতেন। অনুপের জীবদ্দশায় ক্ষেতের ধান, পুকুরের মাছ ও বাগানের শাকসবজি ফলমূলে দৈনিক আহার ব্যয় যৎ সামান্য ছিল। ঘটা করিয়া দুর্গোৎসব সম্পন্ন হইত। নিয়মিত পূজা অর্চনা, দান ধ্যান ও আতিথ্যের ব্যয় ভিন্ন আর কোনো ব্যয়ই ছিল না। অনুপের মৃত্যুর পর অতিথিশালাটি বাবুর্চিখানা হইয়া দাঁড়াইল। ব্রাহ্মণগুলার জ্বালায় গোটা চারেক দরোয়ান রাখিতে হইল। তাহারা প্রত্যেক ভট্টাচার্যকে রীতিমতো অর্ধচন্দ্রের ব্যবস্থা করিত এবং প্রত্যেক ভট্টাচার্য বিধিমতে নরেন্দ্রকে উচ্ছিন্ন যাইবার ব্যবস্থা করিয়া যাইত। নরেন্দ্র গ্রামে নিজ ব্যয়ে একটি ডিসপেন্সারি স্থাপন করিলেন। শুনিয়াছি নহিলে সেখানে ব্র্যান্ডি কিনিবার অন্য কোনো সুবিধা ছিল না। গভর্নমেন্টের সস্তা দোকান হইতে রায়বাহাদুরের খেলেনা কিনিবার জন্য ঘৌড় দৌড়ের চাঁদা পুস্তকে 1000 টাকা সই করিয়াছিলেন এবং এমন আরও অনেক সৎকার্য করিয়াছিলেন, যাহা লইয়া অমৃতবাজারের একজন পত্রপ্রেরক ভারী ধুমধাম করিয়া এক পত্র লেখে। তাহার প্রতিবাদ ও তাহার পুনঃ প্রতিবাদের সময় অমূলক অপবাদ দেওয়া যে ভদ্রলোকের অকর্তব্য, ইহা লইয়া অনেক তর্ক বিতর্ক হয়। নরেন্দ্রকে পল্লীর লোকেরা জাতিচ্যুত করিল, কিন্তু নরেন্দ্র সেদিকে কটাক্ষপাতও করিলেন না। নরেন্দ্রের একজন সমাজ সংস্কারক বন্ধু তাহার মরাল করেজ লইয়া সভায় তুমুল আন্দোলন করিলেন। নরেন্দ্র বাগবাজারে এক বাড়ি ভাড়া করিয়াছিলেন ও কাশীপুরে এক বাগান ক্রয় করিয়াছিলেন। একদিন বাগবাজারের বাড়িতে সকালে বসিয়া নরেন্দ্র চা খাইতেছেন। নরেন্দ্রের সকাল ও আমাদের সকালে অনেক তফাত। সেদিন শনিবারে কুঠি যাইবার সময় দেখিয়া আসিলাম নরেন্দ্রের নাক ডাকিতেছে। 2টার সময় ফিরিয়া আসিবার কালে দেখি চোখ রগড়াইতেছেন। তখনও আন্তরিক ইচ্ছা আর এক ঘুম দেন। যাহাই হোক, নরেন্দ্র চা খাইতেছেন এমন সময়ে সমাজ সংস্কারক গদাধরবাবু, কবিতা কুসুম মঞ্জরীর প্রণেতা কবিবর স্বরূপচন্দ্রবাবু আসিয়া উপস্থিত হইলেন। প্রথম অভ্যর্থনা সমাপ্ত হইলে সকলে চেয়ারে উপবিষ্ট হইলেন। নানাবিধ কথোপকথনের পর গদাধরবাবু কহিলেন, দেখুন মশায়, আমাদের দেশে স্ত্রীলোকদের দশা বড় শোচনীয়। এই সময়ে নরেন্দ্র শোচনীয় শব্দের অর্থ জিজ্ঞাসা করিলেন। স্বরূপচন্দ্রবাবু কহিলেন, ডিপ্লোরেবল। নরেন্দ্রের পক্ষে উভয় কথাই সমান ছিল,
কিন্তু নরেন্দ্র এই প্রতিশব্দটি শুনিয়া শোচনীয় শব্দের অর্থটা যেন জল বুঝিয়া গেলেন। গদাধরবাবু কহিলেন, এখন আমাদের উচিত তাহাদের অন্তঃপুরের প্রাচীর ভাঙিয়া দেওয়া। অমনি নরেন্দ্র গম্ভীরভাবে কহিলেন, কিন্তু এটা কতদূর হতে পারে তাই দেখা যাক। তেমন সুবিধা পাইলে অন্তঃপুরের প্রাচীর অনেক সময় ভাঙিয়া ফেলিতে ইচ্ছা করে বটে, কিন্তু পুলিশের লোকেরা তাহাতে বড়ই আপত্তি করিবে। ভাঙিয়া ফেলা দূরে থাক, একবার আমি অন্তঃপুরের প্রাচীর লঙ্ঘন করিতে গিয়াছিলাম। ম্যাজিস্ট্রেট তাতে আমার উপর বড় সন্তুষ্ট হয় নাই। অনেক তর্কের পর গদাধর ও স্বরূপে মিলিয়া নরেন্দ্রকে বুঝাইয়া দিল যে সত্য সত্যই অন্তঃপুরের প্রাচীর ভাঙিয়া ফেলিবার প্রস্তাব হইতেছে না। তাহার তাৎপর্য এই যে স্ত্রী লোকেদের অন্তঃপুর হইতে মুক্ত করিয়া দেওয়া। গদাধরবাবু কহিলেন, কত বিধবা একাদশীর যন্ত্রণায় রোদন করিতেছে, কত কুলীন পত্নী স্বামী জীবিত সত্ত্বেও বৈধব্য জ্বালা সহ্য করিতেছে। স্বরূপবাবু কহিলেন, এ বিষয়ে আমার অনেক কবিতা আছে, কাগজওয়ালারা তার বড় ভালো সমালোচনা করেছে। দেখো নরেন্দ্রবাবু, শরৎকালে জ্যোৎস্না রাত্রে কখনো ছাতে শুয়েছ? চাঁদ যখন ঢল ঢল হাসি ঢালিতে ঢালিতে আকাশে ভেসে যায় তখন তাকে দেখেছ? আবার সেই হাস্যময় চাঁদকে যখন ঘোর অন্ধকারে মেঘে আচ্ছন্ন করে ফেলে তখন মনের মধ্যে কেমন একটা কষ্ট উপস্থিত হয়, তা কি কখনো সহ্য করেছ? তা যদি করে থাকো তবে বলো দেখি, স্ত্রীলোকের কষ্ট দেখলে সেরূপ কষ্ট হয় কিনা? নরেন্দ্রের সম্মুখে এতগুলি প্রশ্ন একে একে খাড়া হইল। নরেন্দ্র ভাবিয়া আকুল। অনেকক্ষণের পর কহিলেন, আমার এ বিষয়ে কিছু মাত্র সন্দেহ নাই। গদাধরবাবু কহিলেন, এখন কথা হচ্ছে যে স্ত্রীলোকদের কষ্টমোচনে আমরা যদি দৃষ্টান্ত না দেখাই তবে কে দেখাইবে? এসো, আজ থেকেই এ বিষয়ে চেষ্টা করা যাক। নরেন্দ্রের তাহাতে কোনো আপত্তি ছিল না। তিনি মনে মনে কেবল ভাবিতে লাগিলেন, এখন কাহার অন্তঃপুরের প্রাচীর ভাঙিতে হইবে। গদাধরবাবু কহিলেন, স্মরণ থাকতে পারে মোহিনী নামে এক বিধবার কথা সেদিন বলেছিলুম। আমাদের প্রথম পরীক্ষা তাহার উপর দিয়েই চলুক। এ বিষয়ে যা কিছু বাধা আছে তা আলোচনা করে দেখা যাক। যেমন এক একটা পোষা পাখি শৃঙ্খল মুক্ত হলেও স্বাধীনতা পেতে চায় না, তেমনি সেই বিধবাটিও স্বাধীনতার সহস্র উপায় থাকিতেও অন্তঃপুরের কারাগার হইতে মুক্ত হইতে চায় না। সুতরাং আমাদের প্রথম কর্তব্য তাহাকে স্বাধীনতার সুমিষ্ট আস্বাদ জানাইয়া দেওয়া। নরেন্দ্র কহিলেন, সকল দিক ভাবিয়া দেখিলে এ বিষয়ে কাহারও কোনো প্রকার আপত্তি থাকিতে পারে না। সে বিধবার ভরণ পোষণ, বাসস্থান ইত্যাদি সমুদয় বন্দোবস্তের ভার নরেন্দ্র নিজ স্কন্ধে লইতে স্বীকৃত হইলেন। ক্রমে ত্রিভঙ্গচন্দ্র, বিশ্বম্ভর ও জন্মেজয় বাবু আসিলেন। ক্রমে সন্ধ্যাও হইল, প্লেট আসিল, বোতল আসিল। গদাধরবাবু স্ত্রী শিক্ষা বিষয়ে অনেক বক্তৃতা দিয়া ও স্বরূপবাবু জ্যোৎস্না রাত্রির বিষয়ে নানাবিধ কবিতাময় উদাহরণ প্রয়োগ করিয়া শুইয়া পড়িলেন। ত্রিভঙ্গচন্দ্র ও বিশ্বম্ভরবাবু স্খলিত স্বরে গান জুড়িয়া দিলেন। নরেন্দ্র ও জন্মেজয় কাহাকে যে গালাগালি দিতে লাগিলেন বুঝা গেল না। দ্বিতীয় পরিচ্ছেদ। মহেন্দ্র। মহেন্দ্র এতদিন বেশ ভালো ছিল। স্কুলে ছাত্রবৃত্তি পাইয়াছে, কলেজে এলে বিএ পাশ করিয়াছে, মেডিকেল কলেজে ৩-৪ বৎসর পড়িয়াছে, আর কিছুদিন পড়িলেই পাশ হইত। কিন্তু বিবাহ হইবার পর হইতেই অমন হইয়া গেল কেন? আমাদের সঙ্গে আর দেখা করিতে আসে না,
আমরা গেলে ভালো করিয়া কথা কয় না, এ সব তো ভালো লক্ষণ নয়। সহসা এরূপ পরিবর্তন যে কেন হইল, আমরা ভিতরে ভিতরে তাহার সন্ধান লইয়াছি। মূল কথাটা এই, কন্যাকর্তাদিগের নিকট হইতে অর্থ লইয়া মহেন্দ্রের পিতা যে কন্যার সহিত পুত্রের বিবাহ দেন, তাহা মহেন্দ্রের বড় মনোনীত হয় নাই। মনোনীত না হইবার কথা বটে। তাহার নাম রজনী ছিল, বর্ণ রজনীর ন্যায় অন্ধকার। তাহার গঠনও যে কিছু উৎকৃষ্ট ছিল তাহা নয়, কিন্তু মুখ দেখিলে তাহাকে অতিশয় ভালো মানুষ বলিয়া বোধ হয়। বেচারি কখনো কাহারও কাছে আদর পায় নাই। পিত্রালয়ে অতিশয় উপেক্ষিত হইয়াছিল। বিশেষত তাহার রূপের দোষে বর পাওয়া যাইতেছে না বলিয়া যাহার তাহার কাছে তাহাকে নিগ্রহ সইতে হইত। কখনো কাহারও সহিত মুখ তুলিয়া কথা কহিতে সাহস করে নাই। একদিন আয়না খুলিয়া কপালে টিপ পড়িতেছিল বলিয়া কত লোকে কত রকম ঠাট্টা বিদ্রূপ করিয়াছিল। সেই অবধি উপহাসের ভয়ে বেচারি কখনো আয়নাও খুলে নাই, কখনো বেশভূষাও করে নাই। স্বামী আলয়ে আসিল, সেখানে স্বামীর নিকট হইতে এক মুহূর্তের নিমিত্ত আদর পাইল না। বিবাহ রাত্রের পরদিন হইতে মহেন্দ্র তাহার কাছে শুইত না। এদিকে মহেন্দ্র এমন বিদ্বান, এমন মৃদু স্বভাব, এমন সদ্বন্ধু ছিল, এমন আমোদদায়ক সহচর ছিল, এমন সহৃদয় লোক ছিল যে সেও সকলকে ভালোবাসিত, তাহাকেও সকলে ভালোবাসিত। রজনীর কপাল দোষে সে মহেন্দ্রও বিগড়াইয়া গেল। মহেন্দ্র পিতাকে কখনো অভক্তি করে নাই, কিন্তু বিবাহের পরদিনই পিতাকে যাহা বলিবার নয় তাহাই বলিয়া তিরস্কার করিয়াছে। পিতা ভাবিলেন, তাহারই বুঝিবার ভুল। কলেজে পড়িলেই ছেলেরা যে অবাধ্য হইয়া যাইবে, ইহা তো কথাই আছে। রজনীর সমুদয় বৃত্তান্ত শুনিয়া আমার অতিশয় কষ্ট হইয়াছিল। আমি মহেন্দ্রকে গিয়া বুঝাইলাম। আমি বলিলাম, রজনীর ইহাতে কি দোষ আছে? তাহার কুরূপের জন্য সে কিছু দোষী নহে। দ্বিতীয়ত, তাহার বিবাহের জন্য তোমার পিতাই দোষী। তবে বিনা অপরাধে বেচারিকে কেন কষ্ট দাও? মহেন্দ্র কিছুই বুঝিল না, বা আমাকেও বুঝাইল না। কেবল বলিল, তাহার অবস্থায় যদি পড়িতাম তবে আমিও ঐরূপ ব্যবহার করিতাম। এ কথা যে মহেন্দ্র অতি ভুল বুঝিয়াছিল তাহা বুঝাইবার কোনো প্রয়োজন নাই, কারণ আমার সহিত গল্পের অতি অল্পই সম্বন্ধ আছে। এ সময়ে মহেন্দ্রের কলেজ ছাড়িয়া দেওয়াটা ভালো হয় নাই। পোড়ো জমিতে কাঁটা গাছ জন্মায়, অব্যবহৃত লৌহে মরিচা পড়ে। মহেন্দ্র এমন অবস্থায় কাজকর্ম ছাড়িয়া বসিয়া থাকিলে অনেক কুফল ঘটিবার সম্ভাবনা। আমি আপনি মহেন্দ্রের কাছে গেলাম, সকল কথা বুঝাইয়া বলিলাম। মহেন্দ্র বিরক্ত হইল। আমি আস্তে আস্তে চলিয়া আসিলাম। একটা কিছু আমোদ নহিলে কি মানুষে বাঁচিতে পারে? মহেন্দ্র যেরূপ কৃতবিদ্যা, লেখাপড়ায় সে তো অনেক আমোদ পাইতেও পারে, কিন্তু পরীক্ষা দিয়া দিয়া বইগুলোর উপর মহেন্দ্রের এমন একটা অরুচি জন্মিয়াছে যে কলেজ হইতে টাটকা বাহির হইয়াই আর একটা কিছু নূতন আমোদ পাইলেই তাহার পক্ষে ভালো হইত। মহেন্দ্র এখন একটু আধটু করিয়া সেরি খায়, কিন্তু তাহাতে কি হানি হইল? কিন্তু হইল বই কি, মহেন্দ্র তাহা বুঝিত। একবার বড় ভয় হইত, একবার অনুতাপ করিত, একবার প্রতিজ্ঞা করিত, আবার একদিন খাইয়াও ফেলিত, এবং খাইবার পক্ষে নানাবিধ যুক্তিও ঠিক করিত। ক্রমে ক্রমে মহেন্দ্র অধোগতির গহ্বরে এক এক সোপান করিয়া নাবিতে লাগিলেন। মদ্যটা মহেন্দ্রের এখন খুব অভ্যস্ত হইয়াছে। আমি কখনো জানিতাম না এমন সকল সামান্য বিষয় হইতে এমন গুরুতর ব্যাপার ঘটিতে পারে।
আমি স্বপ্নেও ভাবি নাই যে সেই ভালো মানুষ মহেন্দ্র স্কুলে যে ধীরে ধীরে কথা কহিত, মৃদু মৃদু হাসিত, অতি সন্তর্পণে চলাফেরা করিত, সে আজ মাতাল হইয়া অমন যা তা বকিতে থাকিবে। সে অমন বৃদ্ধ পিতার মুখের উপর উত্তর প্রত্যুত্তর করিবে। সর্বাপেক্ষা অসম্ভব মনে করিতাম যে ছেলেবেলা আমার সঙ্গে মহেন্দ্রের এত ভাব ছিল, সে আজ আমাকে দেখিলেই বিরক্ত হইবে, আমাকে দেখিলেই ভয় করিবে যে বুঝি ওই আবার লেকচার দিতে আসিয়াছে। কিন্তু আমি আর তাহাকে কিছু বুঝাইতে যাইতাম না। কাজ কি? কথা মানিবে না যখন, কেবল বিরক্ত হইবে মাত্র, তখন তাহাকে বুঝাইয়া আর কি করিব? কিন্তু তাহাও বলি, মহেন্দ্র হাজার মাতাল হোক, তাহার অন্য কোনো দোষ ছিল না। আপনার ঘরে বসিয়াই মাতাল হইত, কখনো ঘরের বাহির হইত না। কিন্তু অল্পদিন হইল মহেন্দ্রের চাকর শম্ভু আসিয়া আমাকে কহিল যে বাবু বিকাল হইলে বাহির হইয়া যান, আর অনেক রাত্রি হইলে বাড়ি ফিরিয়া আসেন। এ কথা শুনিয়া আমার বড় কষ্ট হইল। খোঁজ লইলাম, দেখিলাম দুঃস্ব কিছু নয়। মহেন্দ্র তাহাদের বাগানের ঘাটে বসিয়া থাকে, কিন্তু তাহার কারণ কি? এখনো তো বিশেষ কিছু সন্ধান পাই নাই। সংস্কারক মহাশয় যে বিধবা মোহিনীর কথা বলিয়াছিলেন, সে মহেন্দ্রের বাড়ির পাশেই থাকিত, মহেন্দ্রের বাড়িও আসিত। মহেন্দ্র রোগ বিপদে সাহায্য করিতে তাহাদের বাড়িতে যাইত। মোহিনীকে দেখিতে বেশ ভালো ছিল। কেমন উজ্জ্বল চক্ষু, কেমন প্রফুল্ল ওষ্ঠাধর, সমস্ত মুখের মধ্যে কেমন একটি মিষ্ট ভাব ছিল, তাহা বলিবার নয়। যাহা হোক, মোহিনীকে স্বাধীনতার আলোকে আনিবার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলিতেছে। মোহিনীকে একাদশী করিতে হয়, মোহিনী মাছ খাইতে পায় না। মোহিনীর প্রতি সমাজের এই সকল অন্যায় অত্যাচার দেখিয়া গদাধরবাবু অত্যন্ত কাতর আছেন। স্বরূপবাবু মোহিনীর উদ্দেশ্যে নানা সংবাদপত্রে ও মাসিক পত্রিকায় নানাবিধ প্রেমের কবিতা লিখিয়া ফেলিলেন। তাহার মধ্যে আমাদের বাংলা সমাজকে ও দেশাচারকে অনেক গালি দিলেন ও অবশেষে সমস্ত মানব জাতির উপর বিষম ক্রোধ প্রকাশ করিলেন। তিনি নিজে বড় বিষণ্ণ হইয়া গেলেন ও সমস্ত দিন রাত্রি অনেক নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। নরেন্দ্রের কাশীপুরস্থ বাগানের পাশেই মোহিনীর বাড়ি। যে ঘাটে মোহিনী জল আনিতে যাইত, নরেন্দ্র সেখানে দিন কতক আনাগোনা করিতে লাগিলেন। এই সকল দেখিয়া মোহিনী বড় ভালো বুঝিল না। সে আর সে ঘাটে জল আনিতে যাইত না। সে তখন হইতে মহেন্দ্রের বাগানের ঘাটে জল তুলিতে ও স্নান করিতে যাইত।